এদিকে বিদ্যুৎ সংকটে রাস্তায় জ্বালানি মন্ত্রীর গাড়ি ভাঙচুর, খেপেছে জনগণ, ফেঁসে গেলেন তারেক রহমান। এই সুযোগে শেখ হাসিনার খেলা শুরু। বিদ্যুৎ সংকটের কারণে বিএনপির নিজের কর্মীরাই সরকার পতনের ডাক দিয়েছে এবং এই সরকার টিকবে না, কারণ যে সরকার নিজের কর্মীদেরই সন্তুষ্ট রাখতে পারে না সেই সরকার জনগণকে কিভাবে সন্তুষ্ট রাখবে, এবং তাই পতন অনিবার্য, শুধু সময়ের ব্যাপার। হঠাৎ করেই বিএনপির জন্য অশনি সংকেত। চারদিকে অনেকেই বিএনপি ছাড়ছে। আসল ঘটনা হচ্ছে বিএনপি বেশি দিন টিকতে পারবে না, এই ঘটনা অনেকের কাছে ফাঁস হয়ে গেছে, যার ফলে অনেকে বিএনপি ছাড়ছে আগেভাগে। একজন রিকশাওয়ালাও বলছে জনাব তারেক রহমানের এই দেশের মধ্যে থাকার দরকার নাই, তিনি এই দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না, চালাতে পারবে না, তিনি আগে যেখানে ছিল সেখানেই চলে যায়। খাম্বা আছে, বিদ্যুৎ নাই, পাম্প আছে, তেল নাই। বাংলাদেশে এই স্লোগানটা এই মুহূর্তে জনপ্রিয়তার একদম তুঙ্গে চলে গেছে। জনাব তারেক রহমান কি হোয়াটে প্ল্যান নিয়ে বাংলাদেশে আসলেন? না ব্যথা কমতেছে রাষ্ট্রের, না বিষ নাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে রাস্তা অবরোধ করেন তারা। প্রায় 2 ঘন্টা পর পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় ভোগান্তি কমছেই না। ফিলিং স্টেশনে বাগবিতণ্ডা, হাতাহাতির ঘটনা ঘটছে প্রায়। সরকার পতনের এক দফা আন্দোলনে উত্তাল ঢাকা। বিদ্যুৎ সংকটের কারণে বিএনপির নিজের কর্মীরাই সরকার পতনের ডাক দিয়েছে। বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন, সবচেয়ে ভয়ঙ্কর সংকট, এবং সেটা কি? সেটা হলো বিএনপির নিজের কর্মীরাই এখন সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছে। যারা ভোট দিয়ে বিএনপিকে জিতিয়েছিল, যারা রাস্তায় মিছিল করেছে বিএনপির জন্য, যারা প্রচারণা চালিয়েছে, পোস্টার লাগিয়েছে, ভোট দিয়েছে এবং জিতিয়েছে, সেই কর্মীরাই এখন বলছে এই সরকার চলতে পারে না। এবং কেন? কারণ তাদের নিজের ঘরেও কারেন্ট নেই, 12 ঘন্টা অন্ধকার, এই তীব্র গরমে ফ্যান চলছে না, ঘুম নেই, বিশ্রাম নেই, এবং সেই সাথে গ্যাসের দাম বেড়েছে আকাশ ছোঁয়া। যে গ্যাস দিয়ে রান্না করে সেই গ্যাস এখন কিনতে পারছে না, কারণ দাম এত বেশি যে সাধ্য নেই। এবং এই দুই সংকট মিলে বিএনপি কর্মীরা ক্ষেপে যাচ্ছে, রাগে ফেটে পড়ছে এবং বলছে যে সরকারের জন্য আমরা লড়াই করলাম সেই সরকারই আমাদের এভাবে কষ্ট দেবে। এবং এই রাগ রূপ নিচ্ছে আন্দোলনে, বিদ্রোহে, এবং এটাই হলো বিএনপির সবচেয়ে বড় বিপদ। কারণ শত্রু বাইরে নয়, শত্রু এখন ভিতরে, নিজের কর্মীদের মধ্যে। দেখুন পুরো ঘটনা। প্রথমে বুঝুন বিদ্যুৎ সংকট কতটা ভয়াবহ এবং কারা সবচেয়ে বেশি ভুগছে। গ্রামাঞ্চল, যেখানে বিএনপির মূল শক্তি, যেখানে থাকে বিএনপি কর্মীরা, সেখানে এখন 12 ঘন্টা লোডশেডিং। 12 ঘন্টা মানে দিনের অর্ধেক সময়, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, বা রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। যখন মানুষের সবচেয়ে বেশি বিদ্যুৎ দরকার তখনই নেই। বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, এই সব অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ। কোথাও কোথাও টানা 12 ঘন্টা অন্ধকার। এবং এই অঞ্চলগুলোতে বিএনপির সবচেয়ে বেশি সমর্থক, যারা জানুয়ারির নির্বাচনে ভোট দিয়েছে, পোস্টার লাগিয়েছে, প্রচারণা চালিয়েছে, এবং এখন তারা নিজের ঘরে বসে অন্ধকারে, এই তীব্র গরমে, ফ্যান নেই, লাইট নেই, শুধু আছে অসহনীয় যন্ত্রণা। একজন বিএনপি কর্মী যে জানুয়ারিতে মিছিল করেছে, ভোট খেয়েছে দরজায় দরজায়, নিজে ভোট দিয়েছে, পরিবার দিয়ে ভোট দিয়েছে, বন্ধুদের দিয়ে ভোট দিয়েছে এবং জিতিয়েছে বিএনপিকে, সেই কর্মী এখন রাতে ঘরে বসে ঘর্মাক্ত, ক্লান্ত, এবং বিদ্যুৎ নেই, ফ্যান চলছে না। এবং সে কি ভাবছে? সে ভাবছে এর জন্যই কি আমি লড়াই করলাম? এর জন্যই কি ভোট দিলাম যে সরকার এখন আমাকেই অন্ধকারে রাখছে? এবং এই প্রশ্ন করছে হাজার হাজার বিএনপি কর্মী, লক্ষ লক্ষ সমর্থক, যারা এখন বুঝছে তারা ভুল করেছে। এবং শুধু বিদ্যুৎ সংকট নয়, গ্যাসের দাম বৃদ্ধি, এটা আরেকটি বড় আঘাত। বিএনপি সরকার এসে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। সিলিন্ডারের দাম এখন এত বেশি যে সাধারণ মানুষ কিনতে পারছে না। যে সিলিন্ডার আগে 1000 টাকায় পাওয়া যেত এখন 1500, যেটা 1500 ছিল এখন 2000। এবং এটা কার ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে? মধ্যবিত্ত পরিবারের ওপর, যারা বিএনপির মূল ভোটার, যারা জানুয়ারিতে ভোট দিয়ে বিএনপিকে জিতিয়েছে। একজন বিএনপি কর্মীর পরিবার, মাসিক আয় 15,000 টাকা, তার মধ্যে বাড়ি ভাড়া, খাবার, শিক্ষা, চিকিৎসা, সব খরচ। এবং এখন গ্যাসের দাম বেড়েছে, মাসে 2টো সিলিন্ডার লাগে, আগে 2000 এখন 3000, 1000 টাকা বেশি। এবং এই 1000 টাকা কোথা থেকে আসবে? কিভাবে ম্যানেজ করবে? খাবার কমাবে? বাচ্চাদের পড়াশোনা বন্ধ করবে? ওষুধ কিনবে না? কি করবে? এবং এই যন্ত্রণা ভোগ করছে সেই বিএনপি কর্মীরাই, যারা ভোট দিয়ে জিতিয়েছিল। এবং এখন তারা রাগান্বিত, হতাশ, এবং বলছে আমরা কেন এই সরকারকে ভোট দিলাম? আমরা তো নিজেরাই কষ্ট পাচ্ছি। এবং এখন দেখুন বিএনপির পরিণতি কতটা ভয়াবহ। একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি কি? তার কর্মীরা, যারা মাঠে নামে, যারা প্রচারণা চালায়, যারা ভোট আনে, যারা সমর্থন যোগায়। এবং সেই কর্মীরা যদি ক্রুদ্ধ হয়, যদি তারা বলে আমরা আর সমর্থন করব না, তাহলে সেই দলের আর কিচ্ছু থাকে না। এবং এখন বিএনপির সাথে ঠিক এটাই হচ্ছে।
গ্রামে গঞ্জে বিএনপি কর্মীরা জড়ো হচ্ছে, আলোচনা করছে এবং বলছে আমরা কেন ভোট দিলাম, আমাদের তো কোনো উপকার হলো না, বরং কষ্ট বেড়েছে, বিদ্যুৎ নেই, গ্যাসের দাম বেড়েছে, আমরা কিভাবে বাঁচব। এবং এই আলোচনার রূপ নিচ্ছে ক্ষোভে, প্রতিবাদে। কিছু জায়গায় ইতিমধ্যে বিএনপি কর্মীরা স্থানীয় নেতাদের কাছে প্রতিবাদ জানাচ্ছে, বলছে আমরা যে সরকারকে জিতিয়েছি সেই সরকার আমাদের সাথে এমন আচরণ করছে কেন, আমাদের ঘরেও তো বিদ্যুৎ নেই, আমরাও তো গ্যাস কিনতে পারছি না। এবং স্থানীয় নেতারা কি বলছে, তারাও অসহায়, কারণ তাদেরও একই সমস্যা, তাদের ঘরেও বিদ্যুৎ নেই, তারাও গ্যাসের দাম বৃদ্ধিতে কষ্ট পাচ্ছে এবং তাই তারা কিছু বলতে পারছে না, শুধু বলছে সরকার ঠিক করবে। কিন্তু সরকার ঠিক করছে কি না, উল্টো দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। কি কথাগুলো মেলে? কথাগুলো কি আপনি মেলাতে পারেন? আপনার আশেপাশের পরিবেশ পরিস্থিতি দেখা, বর্তমান সময় বাংলাদেশের অর্থনীতির দিকে তাকিয়ে, মানুষের জীবনযাত্রার দিকে তাকিয়ে আপনার দিকে আপনি তাকান যে আপনি আগে কেমন ছিলেন, এখন কেমন, আপনার পরিবার আগে কিভাবে চলতো, এখন কিভাবে চলতো, এগুলোর সাথে কি এই কথাগুলো মেলে? আমি আপনাদেরকে এমন একটা নিউজ এখন শোনাবো, যে নিউজটা আমরা জানার পরে, শোনার পরে, বোঝার পরে আমরা স্পষ্টভাবে বলতে পারবো যে হ্যাঁ, শেখ হাসিনা কথাগুলো ঠিকই বলছিলেন। তিনি কি বললেন ভিডিওতে? ছোট্ট 7 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখালাম। তিনি বললেন যে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে দেশটাকে আবার ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করা, এটাই বোধ হয় তাদের মূল পরিকল্পনা। বোধ হয় মানে তিনি এটা একটা ধারণা করছিলেন। এটা কিন্তু অনেক আগে বলছেন সেরকম না। জুলাই আগস্ট আন্দোলনে যখন ওই যে আহত ব্যক্তিদেরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সামনে কথাগুলো বলছিলেন, তখনকার সময় জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ, অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে হামলা করা হয়েছে না, তার পরিপ্রেক্ষিতে তিনি এই কথাগুলো বলছিলেন। তিনি বলছিলেন বোধ হয়, ধারণা করছিলেন। কিন্তু দেখেন 2 বছর অতিক্রম হতে না হতে বাটপার ইউনূস 18 মাস ক্ষমতায় ছিল, সে 18 মাসে কি করে গেছে? দেশের জাতিকে ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করছে, গোলামের জাতিতে রূপান্তরিত করছে। হ্যাঁ, আমরা মহান জাতি ছিলাম, একটা সময় আমরা স্লোগান দিতাম, আমাদের পূর্বপুরুষেরা স্লোগান দিতেন, মহান জাতির মহান নেতা। মহান জাতি, আগে এই জাতিটাকে মহান হিসাবে বলা হতো, কিন্তু এখন কি মহান হিসাবে নিজেকে বলতে পারেন? না, কোনোভাবেই বলতে পারেন না। দেখেন কতভাবে আমাদেরকে গোলামি করতে হচ্ছে, ভিক্ষুকের মতো সহযোগিতার হাত, আমরা ভিক্ষুকের থালা বাড়াইতে হইতেছে। নিজের টাকা দিয়ে আমরা জ্বালানি কিনতে পারতেছি না। কি কৌশলটা হইতেছে আপনাদেরকে বলে, এটা আজকের নিউজ। রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে 60 দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। এই শিরোনামটা শোনার পরে হয়তো আপনি বলতেছেন বা ভাবতেছেন যে হ্যাঁ, এটা তো খুব সুন্দর কথা, 60 দিনের জন্য ছাড় দিছে, 2 মাস, তাইলে তো আমরা অনেক জ্বালানি কিনতে পারবো। না, এর ভেতরেই ওই যে গোলামি, এর ভেতরেই যে ভিক্ষুকের জাতি, ভিক্ষুকের দেশ রূপান্তরিত করার একটা পায়তারা, সেটা নিউজটা পড়লে আমরা জানতে পারবো। দেখেন, এখানে বলা হয়েছে যে রাশিয়ার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বা তেল কিনতে বাংলাদেশকে 60 দিনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা আপনি বলতে পারেন, আমরা তেল কিনবো, যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে কেন? ওই যে শেখ হাসিনার কথার সাথে মিলান, যে দেশটাকে ভিক্ষুকের দেশ হিসেবে রূপান্তরিত করা, সেইটা হয়েছে কিনা? আপনি কিনবেন, আপনার অমুক রাষ্ট্র থেকে আপনার নিতে হবে, আপনার সম্মতি নিতে হবে। সম্মতি দিচ্ছে 60 দিনের, তাই বলে কি আপনি কিনতে পারবেন? আপনি কিনতে পারবেন কিনা? আপনাকে 60 দিনের সম্মতি প্রদান করা হয়েছে যে আপনি 60 দিনের কেনেন। যদিও একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা যে কোনো রাষ্ট্র থেকে যা কিছু কিনতে পারি, কিন্তু না, বাটপার ইউনূস সেটা রাখে নাই, আমাদের গোলামি করে রেখে গেছে। এখন এটা আমাদের সামনে আসতে পারে যে 60 দিনের অনুমতি দিচ্ছে, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে চাপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র আমাদেরকে অনুমতি দিল, বাহ, খুব সুন্দর, আমরা তো অনেক তেল মজুত করবো। দেখেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একাধিক কর্মকর্তার মতে গত 11 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়টি 9 জুন পর্যন্ত বহাল থাকবে। সরকারের পক্ষ থেকে কিন্তু এই বিশাল সুসংবাদটি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, কারণ 11 এপ্রিল থেকে কার্যকর হয়েছে এই ছাড়ের আদেশটি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নিউজ করা হয়েছে, গৌরবের সাথে বলা হয়েছে যে আমরা তেল কিনতে পারবো, দেখো আমাদের অনুমতি দিয়েছে? না, কেন করে নাই? এর পিছনে রহস্য আছে। রহস্যটা আপনাদেরকে আমি বলি। রহস্য হলো যে 12 মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার জ্বালানি ক্রয়ে 30 দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ 11 এপ্রিল শেষ হয়। সেই ছাড়টি শুধুমাত্র সেই সব দেশের জন্য ছিল যারা কিনা এই ঘোষণার আগে রাশিয়ার তেল জাহাজে ভরেছে এবং সেগুলো সমুদ্রে রয়েছে। এই নিষেধাজ্ঞার ছাড় বাংলাদেশের জন্য কোনো সুবিধা বয়ে আনেনি, কারণ সমুদ্রে বা বাংলাদেশের পথে রাশিয়ার তেলবাহী কোনো জাহাজ ছিল না। 11 এপ্রিল পর্যন্ত 30 দিনের জন্য যে ছাড় দেওয়া হয়েছিল, সেই ছাড় কিন্তু বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনতে পারে নাই। কেন পারে নাই? যে যাদের তেল ওই জাহাজে, যাদের রাশিয়ার তেল জাহাজে অলরেডি ভরা আছে, জাহাজগুলো অলরেডি কোথায় আছে? জাহাজগুলো সমুদ্রে, সমুদ্রেতে আছে, তারাই শুধু এই সুযোগ সুবিধাটা গ্রহণ করতে পারবে। সেটা করতে পারে নাই, যার কারণে সামনে আসে নাই। আর এখন
দেওয়া হয়েছে নতুন করে 60 দিনের জন্য দেওয়া হয়েছে, জানি না এটা আবার নতুন কি বার্তা, নতুন কি মানে কোনো কি বলে যে নতুনভাবে কোনো সিদ্ধান্ত বা দিক নির্দেশনা যে আপনি এইটা করলে এটা করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। মানে যাই হোক, যেভাবেই হোক, মানে মূল বিষয়টা হলো যে আপনি আপনার টাকা খরচ করবেন, আপনি আপনার অর্থ দিয়ে আপনি তেল কিনবেন, জ্বালানি কিনবেন, যাই কিনেন না কেন আপনার টাকা দিয়ে আপনি কিনবেন, কিন্তু আপনি কিনতে পারবেন না। এর মানে কি আপনি কি স্বাধীন আছেন, নাকি আপনি পরাধীন হয়ে গেছেন? এর মানে কি আপনি কি গোলাম, নাকি আপনি কি বলে মানিক? বলুন, আপনি মানিক না গোলাম? শেখ হাসিনার কথাগুলো অক্ষরে অক্ষরে এই বাংলাদেশের জন্য পালিত হচ্ছে হবে। তিনি বলতেন যে আমার ক্ষমতা চাই, আমি আর কোনো কথাই শুনতে চাই না, আমি চাই ক্ষমতা, আমি ক্ষমতা নিয়ে আমি দেশকে উন্নত করব। এটাই হচ্ছে নির্বাচন বিষয়ে একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। সেই বক্তব্য ভাইরাল হয়েছে যে যেমন তেমন নির্বাচন হলেই হবে না, আমার পূর্ণ ক্ষমতা চাই, আমি ক্ষমতা চাই, আমি দেশের উন্নয়ন করবো, এটা আমার লক্ষ্য। তখন ট্রল হয়েছে না, বিরোধীরা ব্যাপকভাবে সমালোচনা করছে না, করছে তো। আমরাও মনে করছি যে এটা কোনো কথা হলো যে আমি ক্ষমতা চাই। কিন্তু এখন দেখেন যে আওয়ামী লীগ ক্ষমতা হারালে কি হয়, আওয়ামী লীগ ক্ষমতা হারালে দেশের কি হয়, সেইটা এখন তো হারে হারে বুঝতে পারতেছেন। হয়তো বা গোপন চুক্তি তো অনেক, একটা গোপন চুক্তি প্রকাশ হয়েছে, এখন আরও অনেক গোপন চুক্তি আছে, মানে যে গোপন চুক্তিগুলো এখনও ডিসক্লোজ করা হয় নাই, নন ডিসক্লোজার অনেক চুক্তি এখনও আছে। ধাপে 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 সেগুলো যখন সামনে চলে আসবে তখন কথাগুলো মিলাতে পারবেন, তখন আরও খুব ভালোভাবে সহজভাবে বুঝতে পারবেন যে কী হয়েছে। শেখ হাসিনা যে গুণগান করতেছি, আমি যে তার কি দোসরগিরি করতেছি, সেরকম না, বাস্তবতাটা তো আপনাকে বুঝতে হবে। একজন রাষ্ট্রনায়ক একটা কথা বলছিলেন, সেই কথাটা এখন বাস্তবের প্রতিফলিত হচ্ছে। তিনি একটা ধারণা করছিলেন যে বোধ হয় এটা তাদের প্ল্যান, যে দেশকে ভিক্ষুকে রূপান্তরিত করা, এটা তিনি ধারণা করছিলেন। এখন বাস্তবে প্রতিফলিত হচ্ছে। দেশের অনেক গুরুত্বপূর্ণ মানে অর্থনীতির ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের গার্মেন্টস সেক্টর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমান সময়ে আপনি দেখেন বাটপার ইউনূসের শাসনামলে তো অনেক গার্মেন্টস অলরেডি তারা ইচ্ছাকৃতভাবে বন্ধ করছে, আর এখন অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়বে। পাশাপাশি জ্বালানির সংকট, আপনি কিনতেও পারবেন না, আপনার সেই মার্কেটদের থেকে আপনার অনুমতি নিতে হবে। একটা সময় তারা এসে আমাদেরকে শাসন শোষণ করছে, যখন ব্রিটিশরা আমাদেরকে শাসন করতো, আর এখন আমরা খাল কেটে কুমির এনে তার মাধ্যমে নিজেরাই আমরা তার কাছে গোলাম হচ্ছি, আমাদের যেন শাসন করতে পারে, শোষণ করতে পারে, সেটার জন্য আমরা নিজেরাই চুক্তিবদ্ধ হয়েছি। কারণ যখন বাটপার ইউনূস ক্ষমতা এসছে তখন তো দিয়েছিলেন, তো ব্লাঙ্কসেট দিয়েছিলেন না, তখন তো তাকে দিয়েছিলেন যে আপনি যা মন চায়, যেরকম মন চায় সেরকমভাবেই আপনি সংস্কার করেন। সংস্কার তো করছে, সুন্দর সুন্দর সংস্কার করছে। আপনি তেল কিনবেন, অনুমতি লাগবে আপনাকে, আপনার দেশের মানুষকে বিশ্বের কোনো রাষ্ট্র জায়গা দিতে এখন আর চাচ্ছে না। পাসপোর্টটাও অলরেডি একেবারে পাসপোর্টটা হয়ে গেছে চোখের বিষ, যে কেউ দেখতেছে এটাকে ঘৃণা করা চোখে রিজেক্ট করতেছে। এবং এই দেশের মানুষের ধৈর্য শক্তি, মানুষের সকল দিকে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আবার সেই অন্ধকারের যুগ চলে আসতেছে, টিকার অভাবে শিশুরা মৃত্যুবরণ করতেছে। তাহলে সুন্দর হয়েছে না? দিছিলেন তো, আপনারা তো দিয়েছিলেন যে হ্যাঁ আপনি আপনার মতো করে যতগুলো মন চায়, যেভাবে মন চায় সংস্কার করুন। সংস্কার করে দিয়ে গেছে, ভিক্ষুকেরা জাতিতে রূপান্তরিত করে দিয়ে গেছে, গোলামের জাতি বানিয়ে দিয়ে গেছে। তারপরেও মানুষ এখনও শেখ হাসিনার সমালোচনা করে। কেন করে, কিভাবে, কী জন্য করে, সেটাই মানুষের বোধগম্য নয়। কিন্তু বাস্তবতা, সত্য সামনে চলে আসতেছে। নিউজটা দেখার পরে, নিউজটা পড়ার পরে, শোনার পরে আমার কাছে এরকমই মনে হয়েছে যে শেখ হাসিনার কথাগুলো এখন অক্ষরে অক্ষরে প্রতিফলিত হতে আমরা দেখতেছি। তার কথাগুলো যে সত্য ছিল, তার ধারণা যে সত্য ছিল, সেটার বাস্তব প্রমাণ আমরা এখন কিছু পাচ্ছি, সামনে আরও পাবো। তখন বুক থাবড়াবেন, শেখ হাসিনার কথা স্মরণ করবেন। যে যখন আপনার সম্পদ সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, সময় ফুরিয়ে গেছে, এখন কষ্ট ভোগ করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। ওই যে 1757 খ্রিস্টাব্দ থেকে 71 পর্যন্ত ধৈর্য ধরে থাকছে। তারপরে স্বাধীন বাংলাদেশে যাই হোক চলছে, 75-এ আর একটা ঝড়ঝাপটা আসছিল, বর্তমান সময় আসছে, কত বছর ধৈর্য ধরে থাকতে হয় দেখেন। বর্তমান সরকার কতটুকু এগুলো রিকভার করবে, সেটাও আমাদের সামনে এখন পর্যন্ত পরিষ্কার না। প্রায় 7 দিন হতে চলল। হঠাৎ করেই বিএনপির জন্য অশনি সংকেত, চারদিকে অনেকেই বিএনপি ছাড়ছে, ক্ষমতাসীন দলের প্রতি অনেকে হতাশ হয়ে পড়ছে, অনেকে স্পষ্ট করে জাতির সামনে বলছে যে না, এই বিএনপির সাথে আর পথ চলা সম্ভব নয়। অনেকে বিএনপি থেকে পদত্যাগ করছে, যাদের পদ পদবি নেই তারা নীরবে নিবৃত্তে বিএনপি থেকে দূরত্ব বজায় রাখছে। বিএনপি কিছুদিন পর দালাল খুঁজে পাবে না। আসল ঘটনা হচ্ছে বিএনপি বেশি দিন টিকতে পারবে না, এই ঘটনা অনেকের কাছে ফাঁস হয়ে গেছে, যার ফলে অনেকে বিএনপি ছাড়ছে আগেভাগে। অ্যাজ ইট ইস আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারপরও যখন জুলাই আন্দোলন শুরু হয়েছে তখন অনেকে কিন্তু আওয়ামী লীগ ছেড়েছে। অনেক ছাত্রলীগ নেতা, আমাদের বন্ধু, ছোট ভাই আওয়ামী লীগ নেতা, তারা আওয়ামী লীগ ছেড়েছে। তখন কোনো অপরাধী দলও অপরাধ করলেও সেটা দেখেও অনেকে না দেখার ভান ধরেন, কারণ ক্ষমতায়।
আর বিবেকবোধে বাজলেও মনে মনে আক্ষেপ করেন, কিন্তু দল ছেড়ে যান না। কেন? যে ক্ষমতায় আছে। কিন্তু তখনই প্রকাশ্যে ঘোষণা দিয়ে দল ছাড়েন যখন যে এদের ক্ষমতা টিকবে না এই বিশ্বাস হয়। তো দর্শক, দুইটা খবর। একটা হচ্ছে সাখাওয়াত হোসেন সায়ন্ত একজন ডাক্তার এবং বিএনপির একজন পুরনো অ্যাক্টিভিস্ট, একদম আওয়ামী ফ্যাসিস্ট আমল থেকে যারা বিএনপির পক্ষে কথা বলেন ফেসবুকে, মিডিয়ায়, বিশেষ করে টক শোতে, তাদের মধ্যে বা বিএনপির যদি একদম টপ প্রকৃত বিএনপির প্রতিনিধিত্ব করেন এরকম যদি 5 জন অ্যাক্টিভিস্টের তালিকা করা হয়, তাহলে এই সাখাওয়াত হোসেন সায়ন্ত একজন। তিনি অনবরত বিএনপির পক্ষে বয়ান উৎপাদন করে আসছিলেন আওয়ামী ফ্যাসিস্ট আমল থেকে। দেখেন এখন বিএনপিতে অনেক অ্যাক্টিভিস্ট গজিয়েছে, যেমন রেজাউল করিম রনি। এই রনি কোনোদিন বিএনপির পক্ষে ছিল না, কোনোদিন বিএনপি ছিল না। একসময় ছিল জামাতপন্থী, এরপরে এনটি শাহবাগী, এই একসময় এই এনসিপির ছেলেও তাকে ডাকতো। বিএনপি সাজছে নতুন। রেজাউল করিম রনি কোনো বিএনপির অ্যাক্টিভিস্ট না। অ্যাক্টিভিস্টের একটা পছন্দ থাকতে পারে, আর বিশ্লেষক সাধারণত নিরপেক্ষ হয়। বিএনপির অ্যাক্টিভিস্ট ছিল তো পিনাকি ভট্টাচার্য। আজকে পিনাকি ভট্টাচার্য নাই বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে এই সাইয়েদ আব্দুল্লাহ তো শুক্রে 8 দিনের জন্ম, ও জীবনে বিএনপির পক্ষে কোনো প্রচারণা ছাড়েনি। আজকে তারেক রহমানের ব্যক্তিগত বিশেষ সহকারী হয়ে গেছে, এটা সম্ভবত প্রতিমন্ত্রী মর্যাদায়, বিরাট কিছু। এছাড়া এই ডেসপিকেবল মাদারবোর্ড ফাহাম আব্দুল সালাম, মির্জা ফখরুল রাজনীতিতে চুপচাপ, ফাহাম আব্দুল সালাম চুপচাপ। বিএনপির অ্যাক্টিভিস্ট আসলে কারা যদি খোঁজেন, একদম টপ লেভেলে পাবেন এই সাখাওয়াত হোসেন সায়ন্তকে, একজন পোর খাওয়া বিএনপির অ্যাক্টিভিস্ট, এবং তিনি নিজে ব্যক্তি জীবনে অনেক হয়রানির শিকার হয়েছেন, পেশাগত জীবনে অনেক বঞ্চিত হয়েছেন বিএনপি করার কারণে। সেই সাখাওয়াত হোসেন সায়ন্ত বলছেন, আমি বিএনপি করি কিন্তু বিএনপির পক্ষে বলবার মতো পয়েন্ট পাচ্ছি না। এর মানে তিনি আর বিএনপির সাথে থাকতে পারছেন না। বিএনপি অন্যায় করতে করতে, প্রতারণা করতে করতে এমন পর্যায়ে গিয়েছে বিএনপির পক্ষে বলার মতো কোনো পয়েন্ট নেই। টক শোতে ছোট ছোট বাচ্চা ছেলেদের কাছে বিএনপির বড় বড় অ্যাক্টিভিস্টরা নাকানি চুবানি খায়, কারণ তাদের কোনো যুক্তি নাই, তারা কুলিয়ে উঠতে পারছে না, তাদের ক্যাপিটাল ফুরিয়ে গেছে। দর্শক, শুধু সাখাওয়াত হোসেন সায়ন্ত না, যারাই বিএনপির পক্ষে টক শোতে কথা বলে, নীলুফার চৌধুরী, মনি থেকে শুরু করে যে হোক না কেন, নেতা কিংবা অ্যাক্টিভিস্ট, বিশ্লেষক, সবার মুখ শুকিয়ে গেছে, তারা আর কথা বলতে পারছে না। এখন তার প্রকাশ্যে হতাশা ব্যক্ত করছে। এই সাখাওয়াত হোসেন সায়ন্তের এই বক্তব্যের অর্থ হচ্ছে তিনি এখন আর বিএনপি নাই, তিনি এখন মধ্যমপন্থী বা নিরপেক্ষ একটা অবস্থান নেবেন। কেন সাখাওয়াত হোসেন সায়ন্ত এই চূড়ান্ত সময় এসে এত প্রবীণ বিএনপি, তিনি এখন এসে বলছেন যে বিএনপির পক্ষে কথা বলতে পারছি না, মানে গণভোটের রায় মানেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন, এগুলো ইঙ্গিত করা হয়েছে। এর অর্থ হচ্ছে বিএনপির জন্য অশনি সংকেত, অনেকে বিএনপি ছাড়বে, আর সাখাওয়াত হোসেন সায়ন্ত কার্যত বিএনপি ছেড়ে দিয়েছে। জুলাই সনদ না মানলে, গণভোটের রায় বাস্তবায়ন না করলে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি ছেড়ে যাবে, আর বিএনপির ভোটার যারা, তাদের একটা বিরাট অংশ অলরেডি ধরা খেয়েছে, তারা চলে গিয়েছে। দর্শক, বিএনপির সঙ্গে আর পথ চলা সম্ভব নয়। দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ, এটা যা শুরু। এর মানে ছাত্রদল থেকে এই মুহূর্তে কেউ পদত্যাগ করে, এখন তো রুটি রুজি চাকরি কিংবা কিছু একটা পাবে, কিন্তু না, এই বিচক্ষণ ছেলে দেখতে পেয়েছেন যে এই বিএনপি তো টিকবে না, কারণ গণভোটের সাথে বেইমানি করে, জনগণের ম্যান্ডেটের সাথে প্রতারণা করে কোনো দল টিকতে পারে না। আর দেশের যে অবস্থা, ভয়াবহ বিদ্যুৎ সংকট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে, বাংলাদেশ বিদ্যুতায়িত হওয়ার পর, সেই অতীতে 99 আমলের হিসাব আমি ধরছি, 2016 সালের হিসাব, 16 সাল থেকে, কারণ 16 সাল থেকে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়িত হয়। তারপর থেকে সবচেয়ে ভয়াবহতম বিদ্যুৎ বিপর্যয় বাংলাদেশ, এবং সামনে অর্থনৈতিক মন্দা আসছে, মানুষের জীবন নাবিশ্বাস হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বিএনপির সঙ্গে পথ চলাটা নিরাপদ নয়, কারণ বিদ্যুতের দাবিতে, খাবারের দাবিতে, তেলের দাবিতে, জ্বালানির দাবিতে মানুষ যে কোনো সময় রাজপথে নেমে পড়তে পারে, বিএনপিকে জয় বাংলা করে দিতে পারে। এই জন্য আগেভাগে অনেকে বিএনপির সাথে পথ চলা চিহ্ন করছেন। হ্যাঁ, এটা বৈশ্বিক ক্রাইসিস হতে পারে, কিন্তু তার এই জন্য যে সরকারের পতন হবে তা না, কিন্তু সরকার সব একসাথে মাখিয়ে ফেলেছে। একদিকে অর্থনৈতিক ক্রাইসিস, জ্বালানি সংকট থেকে শুরু করে মানুষের জনজীবনের প্রত্যেকটা ডেইলি কমোডিটিসের উপর ভয়াবহ প্রভাব, মূল্য বৃদ্ধির একটা